জেন গল্প, লেখক শ্রী বিটসুখ ভট্টাচার্য। গল্পের নাম মেজাজ। এক জেন ছাত্র শিক্ষক বানকাইয়ের কাছে এসে নালিশ জানালেন, মশাই, আমার বেসামাল রাগ হয়, কিভাবে দূর করব? বানকেই বললেন, ওটা আপনার একটা অদ্ভুত জিনিস, আমাকে দেখান তো। ছাত্র বললেন, রাগ হঠাৎ চড়ে উঠে। বানকেই বললেন, তাহলে এটা আপনার স্বভাব নয়। এটা যদি আপনার স্বভাব হতো তাহলে আপনি আমাকে যে কোনো সময় রাগ দেখাতে পারতেন। আপনার জন্মানোর সময় রাগ ছিল না। আপনার অভিভাবকরাও আপনাকে রাগ দেননি। এ ব্যাপারটা ভেবে দেখবেন। গল্পের নাম মৌন। জাপানে জেনের চল হওয়ার আগেকার কথা। চার বন্ধু বসে বসে ধ্যান করেন। তারা একে অপরকে কথা দিয়েছেন যে 7 দিন তারা একে অপরকে কোনো কথা না বলে থাকবেন। প্রথম দিন সবাই চুপ ছিলেন। বেশ ভালো মতন শুরু হয়েছিল। তারপর রাত হতেই তেলের আলুগুলোর তেজ কমে এলো। একজন ছাত্র পরিচারককে বললেন, পল্টে উস্কে দাও। একজনকে কথা বলতে শুনে দ্বিতীয়জন অবাক হয়ে বললেন, আমাদের তো কথা না বলার কথা। তৃতীয়জন এই প্রশ্ন করলেন যে, তোমরা দুটি বোকা, কথা বলছ কেন? আর চতুর্থজন এই বলে আলোচনায় ছেদ টানলেন, একমাত্র আমি কথা বলিনি। গল্পের নাম অমূল্য। সুজান নামে এক জেন শিক্ষককে এক ছাত্র জিজ্ঞাসা করেছিলেন, পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? সুজান বলেছিলেন, মরা বেড়ালের মুন্ডু। ছাত্রটি জানতে চাইলেন, মরা বিড়ালের মুন্ডু পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কেন? সুজান বলেছিলেন, কেউ এর দাম বলতে পারবেন না, তাই। গল্পের নাম বুদ্ধু রাজা। দাইগু আর গুডো দুই জেন শিক্ষক। এক রাজা তাদের দর্শন চাইলেন। গুডো গিয়ে রাজাকে বললেন, আপনি স্বভাবতই জ্ঞানী, আপনার জেন শেখার সহজাত ক্ষমতা আছে। দাইগু বললেন, আপনার মাথা আর মুন্ডু, এই বুদ্ধুটাকে এত বাড়াচ্ছেন কেন?
ইনি রাজা হতে পারেন, কিন্তু ইনি জেনের বিন্দু বিসর্গও জানেন না। রাজা তখন গুডুর বদলে ডাইগুর জন্য একটা মঠ তৈরি করে দিলেন। তার কাছে জেন শিখতেও শুরু করে দিলেন। গল্পের নাম বন্ধু। অনেক কাল আগে চীন দেশে দুই বন্ধু ছিলেন। একজন ভালো বীণা বাজাতে পারতেন, আরেকজন সমঝদারের মতো শুনতে পারতেন। একজন পাহাড়ি রাগ বাজাতেন, আরেকজন বলতেন, আমাদের সামনে পাহাড় দেখছি। একজন মেঘ রাগ বাজাতেন, আরেকজন বলতেন, জল ঝরার শব্দ শোনা যাচ্ছে। তারপর সমঝদার বন্ধুর অসুখ হলো, আর তিনি মারা গেলেন। বাজিয়ে বন্ধু বীণার তার ছিঁড়ে ফেললেন। তিনি আর কখনো বাজাননি। সেই থেকে তার ছেঁড়া বীণা বন্ধুতার প্রতীক। গল্পের নাম না কথা না স্তব্ধতা। এক ভিক্ষু ফুকেট শুকে প্রশ্ন করলেন, কথা না বলে, চুপ করে না থেকে কিভাবে সত্য প্রকাশ করবেন? ফুকেটসু উত্তর দিলেন, আমার সব সময় দক্ষিণ চীনের বসন্তকালের কথা মনে পড়ে। সেখানে অসংখ্য সুগন্ধি ফুলের মধ্যে পাখিরা গান গায়। গল্পের নাম ছো শের। তুজান সন ওজন করছিলেন। এক ভিক্ষু এসে জানতে চাইলেন, বুদ্ধ কি? তুজান উত্তর দিলেন, সনের ওজন 6 সের। গল্পের নাম নির্বাণ। তুকুসান রিউটানের কাছে জেন শিখছিলেন। এক রাত্রে তিনি রিউটানের কাছে এলেন। তাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলেন। শিক্ষক বললেন, রাত বাড়ছে, আপনি বাড়ি ফিরবেন না? তুকুসান তখন বিনতি করলেন। পর্দা সরিয়ে বেরিয়ে এলেন। বাইরের দিকে তাকিয়ে বললেন, বাইরে খুব অন্ধকার। রিউটান পথ দেখে চলার জন্য তুকুসানকে একটি বাটি দিলেন। তুকুসান সেই বাটিটি নিয়েছেন। রিউটান অমনি ফু দিয়ে আলোটা নিভিয়ে দিলেন। গল্পের নাম ঘট। নতুন একটা মঠ বসানোর জন্য হিয়াকুজু
একজন ভিক্ষু খুঁজছিলেন। তিনি ছাত্রদের বললেন, যে একটা প্রশ্নের সবচেয়ে ঠিক উত্তর দিতে পারবেন তাকেই নিয়োগ করা হবে। মাটির উপর একটা ঘট বসিয়ে রেখে তিনি বললেন, নাম না বলে বলতে হবে এটা কি? কে বলতে পারবেন? প্রধান ভিক্ষু বললেন, এটাকে কেউ কাঠের জুতো বলবেন না। পাচক ভিক্ষু ঈশান এসে পায়ের ডগা দিয়ে ঘরটি উল্টে দিলেন। তারপর বেরিয়ে চলে গেলেন। হিয়াকুজু হাসলেন আর বললেন, প্রধান ভিক্ষু হেরে গেলেন, আর ঈশান নতুন মঠের শিক্ষক হলেন। গল্পের নাম বিচ্যুতি। এক জেন ছাত্র উমমুনকে বললেন, বুদ্ধের ভাস্বরতা বিশ্বকে জ্যোতির্ময় করে। তার কথা শেষ হওয়ার আগেই উমমুন প্রশ্ন করলেন, অন্যের কবিতা আবৃত্তি করছেন, তাই তো? ছাত্রটি উত্তর দিলেন, হ্যাঁ। উমমুন বললেন, আপনি পথভ্রষ্ট হয়েছেন। পরে সিসিন নামে আরেক শিক্ষক তার ছাত্রদের জিজ্ঞাসা করেছিলেন, ছাত্রটি ঠিক কোন জায়গায় পথভ্রষ্ট হয়েছিলেন? গল্পের নাম দর্শন। এক দার্শনিক বুদ্ধকে প্রশ্ন করেন, কথা ছাড়া না কথা ছাড়া আপনি কি সত্য বলতে পারবেন? বুদ্ধ মৌন থাকেন। দার্শনিক বুদ্ধকে বিনতি করেন, ধন্যবাদ জানান এবং বলেন, আপনার করুণায় আমার মোহ দূর হল। আমি হৃদপথে প্রবেশ করলাম। দার্শনিক চলে যাবার পর আনন্দ বুদ্ধের কাছে জানতে চাইলেন, উনি কি লাভ করলেন? বুদ্ধ উত্তরে বললেন, ভালো ঘোড়া চাবুকের ছায়া দেখেও ছুটে। গল্পের নাম ভিক্ষা। এক ভিক্ষু এক বুড়ির কাছে তাইজান মঠে যাবার পথ জানতে চাইলেন। যারা জ্ঞানযোগী তাইজান তাদের জায়গা। বুড়ি বললেন, সামনে সোজা এগিয়ে যান। ভিক্ষু কয়েক পা এগিয়ে গেলে বুড়ি নিজের মনে বললেন, এও এক সাধারণ যাত্রী। যশুকে কেউ এ কথা বলেছিলেন। শুনে যশু বললেন, দাঁড়ান, আমি দেখে আসি। পরের দিন তিনি গেলেন
একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন। বুড়ির থেকে একই উত্তর পেলেন। যশু মন্তব্য করলেন, বুড়িটিকে আমার দেখা হয়ে গেছে। গল্পের নাম নিশীথে। জেন শিক্ষক সেনগাইয়ের পরিচালনায় অনেক ছাত্র জেন অভ্যাস করতেন। তাদের একজন প্রায়ই রাত্রে উঠে মঠের দেওয়াল টপকে শহরে এক সরাইখানায় যেতেন। সেনগাই এক রাতে ছাত্রাবাসে গিয়ে দেখলেন ছাত্রটি নেই। কাঠের একটা চৌকিতে পা রেখে দেওয়াল টপকে ছাত্রটি শহরে পালিয়েছেন। সেনগাই চৌকিটি দেওয়ালের গা থেকে সরিয়ে নিলেন এবং নিজে সে জায়গায় দাঁড়িয়ে থাকলেন। ছাত্রটি ভোর রাতে ফিরে এলেন। চৌকির জায়গায় সেনগাই দাঁড়িয়ে আছেন না জেনে তিনি সেনগাইয়ের ঘাড়ে পা রেখে প্রাচীর থেকে মঠের ভিতরে মাটিতে নেমে পড়লেন। তারপর কি করেছেন বুঝতে পেরে তার অবস্থা কাহিল। সেনগাই বললেন, ভোর রাতে বেশি হিম পড়ে, দেখো যেন ঠান্ডা লাগিও না। ছাত্রটি তারপর থেকে রাত্রে আর বাইরে যাননি। গল্পের নাম পরম পাঠ। আগেকার জাপানে ভেতরে মোমবাতি দেওয়া বাস আর কাগজের লণ্ঠনের চল ছিল। এক অন্ধ রাতে এক বন্ধুর বাড়ি যাওয়ায় বন্ধুটি তাকে এরকম একটি লণ্ঠন দিতে চাইলেন। অন্ধ বললেন, আমার লণ্ঠন লাগবে না, আলো হোক আর অন্ধকার হোক আমার কাছে সব সমান। বন্ধু বললেন, আমি জানি তোমার পথ দেখতে আলো লাগে না, কিন্তু যদি তোমার আলো না থাকে অন্ধকারে কেউ তোমার ঘাড়ে এসে পড়তে পারে। তাই বলছি লণ্ঠন নাও। অন্ধ মানুষটি লণ্ঠন হাতে মুঠে একটুখানি এগিয়েছেন, এমন সময় তার সঙ্গে কার ধাক্কা লাগল। অন্ধ মানুষটি অচেনা লোকটিকে বললেন, দেখে চলুন, লণ্ঠনের আলো চোখে পড়ছে না। অচেনা মানুষটি তখন বললেন, ভাই, আপনার বাতি নিভে গিয়েছে। গল্পের নাম এক ফুটা। জেন শিক্ষক গিসান তার এক তরুণ ছাত্রকে স্নানের জন্য এক পাত্র জল আনতে বললেন। শিক্ষকের স্নান সারা হলে ছাত্রটি পাত্রের বাকি জলটুকু মাটিতে ফেলে দিলেন। শিক্ষক বললেন, গর্ধব, জলটা গাছে দিলে না কেন? তোমাকে এই মঠের
এক ফোঁটা জলও নষ্ট করার অধিকার কে দিয়েছে? তরুণ ছাত্রটি তখনই জ্ঞান লাভ করলেন। তখন তার নাম হল টেকিসুই। টেকিসুই মানে এক ফোঁটা জল। গল্পের নাম মানবতার সৈনিক। এক দল জাপানি সৈনিক একবার যুদ্ধের মহড়া দিচ্ছিলেন। সেনাপতিদের অনেকে গাসানের মঠে ঠানা গেড়ে বসেছিলেন। গাসান পাচককে বলেছিলেন, আমরা যেমন সাধারণ খাই, ওদের জন্যও তেমনি রান্না হবে। এতে সেনাপতিদের রাগ হল, কারণ তারা বিশেষ ব্যবহার পেয়ে এসেছেন। তাদের একজন গাসানের কাছে এসে বললেন, জানেন আমরা কে? আমরা সৈনিক, দেশের জন্য জীবন উৎসর্গ করে চলেছি। আমাদের সেই মতন সমাদর করছেন না কেন? গাসান কঠিন স্বরে বললেন, জানেন আর আমরা কে? আমরা মানবতার সৈনিক। সব জীবের মঙ্গল সাধন আমাদের লক্ষ্য। গল্পের নাম নিয়তির হাত। নোবুনাগা নামের এক বড় জাপানি যোদ্ধা শত্রুপক্ষকে আক্রমণ করবেন ঠিক করলেন। তার সৈন্য সংখ্যা বিপক্ষের 10 ভাগের 1 ভাগ মাত্র ছিল, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন তারাই জিতবেন। তার সৈন্যদের অবশ্য এ বিষয়ে যথেষ্ট সন্দেহ ছিল। যাওয়ার পথে নোবুনাগা এক শিন্টো মঠে থামলেন। সৈন্যদের বললেন, পুজো দিয়ে এসে আমি একটা মুদ্রা নিয়ে ভাগ্য পরীক্ষা করব। যদি এই সামনের দিকটা পড়ে তাহলে আমরা জিতবই, আর যদি পেছনের দিকটা পড়ে তাহলে আমরা হারব। আমরা নিয়তির হাতে। নোবুনাগা মঠের ভিতরে গেলেন, স্তব্ধ হয়ে প্রার্থনা করলেন। তারপর বেরিয়ে এসে মুদ্রাটি ডুলিয়ে উপরে ছুঁড়ে দিলেন। সামনের দিকটাই পড়ল। সৈন্যেরা এমন উৎসাহিত হয়ে যুদ্ধ করলেন যে তারা সহজেই জয়ী হলেন। যুদ্ধের পর নোবুনাগার অনুচরটি বললেন, নিয়তির হাত কেউ পাল্টাতে পারে না। নোবুনাগা বললেন, কেউই পারেন না। তিনি মুদ্রাটি বার করে দেখালেন। মুদ্রাটি বিশেষভাবে প্রস্তুত। তাতে দুটো পিঠই একরকম ছিল। পেছনের দিক বলে কিছু ছিল না। গল্পের নাম নিরাসক্তি। এই হেই মঠের যাজক কিটানু গেম্পো 92 বছরে গত হন। তিনি সারা জীবন কোনো কিছুতে জড়িয়ে না পড়ার সাধনা করেছেন। তিনি 23 বছর বয়সে
বিশ্ববিখ্যাত গহন পুঁথি ই কিং পাঠ করেছিলেন। সেবার শীতে তার কিছু বাড়তি গরম পোশাকের প্রয়োজন হয়েছিল। শতক্রোশ দূরে তার জেন গুরু থাকেন। তার দরকারের কথা জানিয়ে তিনি এক পথিকের হাতে গুরুর উদ্দেশ্যে এক পত্র দিলেন। পুরো শীত ঋতু প্রায় কেটে গেল, না চিঠি না পোশাক কিছুই এলো না। তিনি ই কিং পুঁথির সাহায্যে জানলেন তার পাঠানো ডাক যথাস্থানে পৌঁছয়নি। কিছু পরে গুরুর চিঠি এলো, তাতে পোশাকের কোনো উল্লেখ ছিল না। পুঁথি দিয়ে যদি এমন যথাযথভাবে নির্ণয় করতে পারি, তাহলে আর পরে কাজ কি? এই ভেবে কীটাণু ওই আশ্চর্য পাঠের অভ্যাস ত্যাগ করলেন। তিনি জীবনে আর কোনো দিন ওই অদ্ভুত ক্ষমতার প্রয়োগও ঘটাননি। যখন তার 28 বছর বয়স, তখন তিনি কবিতা রচনা ও চৈনিক অক্ষরবাঙ্কন অভ্যাস করছিলেন। পাঠে তার দ্রুত উন্নতি দেখে তার শিক্ষক তার প্রশংসা করলেন। শুনে কীটাণু ভাবলেন, আমি যদি এবার পাঠে বিরতি না দিই, তাহলে কবি হয়ে যাব, আর জেন শিক্ষক হতে পারব না। তারপরে তিনি আর একটিও কবিতা লেখেননি। গল্পের নাম স্তব্ধ মঠ। সুইচি নামে এক বুদ্ধিতে দীপ্ত এক চক্ষু শিক্ষক ছিলেন। তিনি টুফুকু মঠে শিক্ষা দিতেন। টুফুকু মঠ দিন রাত্রি স্তব্ধ থাকত। কোথাও একটু শব্দ হতো না। শিক্ষক সূত্রপাঠও নিষেধ করে দিয়েছিলেন। তার ছাত্ররা স্তব্ধ ধ্যান করত। শিক্ষকের প্রয়াণ ঘটলে এক বৃদ্ধা প্রতিবেশিনী আবার ঘণ্টার ধ্বনি এবং সূত্রের আবৃত্তি শুনতে পেলেন। তিনি বুঝলেন সুইচি গত হয়েছেন। গল্পের নাম তুসুইয়ের মদ। জেন শিক্ষক তুসুই মঠবাসের প্রথাসিদ্ধ রীতি ত্যাগ করে এক সাকুর তলায় ভিখারিদের সঙ্গে থাকতেন। তিনি খুব অর্থব হয়ে পড়লে তার এক বন্ধু তাকে ভিক্ষা ছাড়া অন্য বৃত্তিতে জীবিকা অর্জনের সহায়তা করেন। বন্ধুটি তুসুইকে কিভাবে ধান সংগ্রহ করে মদ তৈরি করতে হয় দেখিয়ে দেন। সেই থেকে তুসুই মৃত্যু পর্যন্ত ধেনু মদ তৈরি করতেন। একদিন তুসুই যখন মদ বানাতে ব্যস্ত, তখন একটি ভিখারি তাকে বুদ্ধের একটি পট দিলেন। তুসুই খড়ের দেওয়ালে পটটা টাঙ্গিয়ে রাখলেন বটে, কিন্তু তলায় একটি লিখন জুড়ে দিলেন। লিখনটি এই:
মহাশয় অমিতাভ বুদ্ধ, আমার এই কক্ষটি অত্যন্ত সংকীর্ণ। বিদেহী সত্তারূপে আপনাকে এখানে কোনো মতে থাকতে দিতে পারি, কিন্তু আপনাকে এখানে অবতীর্ণ হবার সুযোগ দিতে পারব না বলে দুঃখিত।